ম্যাডিক্সের দশম শ্রেণীর সাধারণ গণিত পরীক্ষা শেষ হয়েছে। তো ওইখানে অনেকগুলো স্কুল ছিল, অনেকগুলো সেট ছিল। তো প্রতিটা সেটের প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলা সামনে আরো যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলো আসতে পারে এবং কনসেপচুয়াল প্রশ্ন। ওইরকম প্রত্যেকটা সেট থেকে যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা সেটের, ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এইখানে দেওয়া আছে খুবই সুন্দর, জনপ্রিয়, ফেমাস একটা প্রশ্ন, যে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো, চারটা বর্ণ দেওয়া আছে। সে চারটা হচ্ছে এন, তারপর দেওয়া আছে কিউ, তারপর দেওয়া আছে জেড, তারপর দেওয়া আছে আর। এই চারটা বর্ণ দেওয়া আছে। আমরা যদি একটু লিখি, এন মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, আর আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আর হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, এটা তো তারপরে এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে একটা চিহ্ন ব্যবহার করছে। যদি খেয়াল করেন, এই যে চিহ্নটা ব্যবহার করছে, এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটার মানে হল এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন। কি উপসেট? প্রকৃত উপসেট। আচ্ছা, তো আমরা প্রথমে প্রকৃত উপসেট নিয়ে একটু আলোচনা করি। প্রকৃত উপসেট হওয়ার জন্য এমসিকিউ এর জন্য যে দুইটা কথা বলবো সহজে বোঝার জন্য, যে ধরেন এ একটা সেট, বি একটা সেট। এ এর সবগুলা উপাদান যদি বি এর মধ্যে থাকে এবং বি সেটটা হচ্ছে বড় সেট, বি হচ্ছে বড়, মানে এ এর সবগুলা বি এর মধ্যে আছে এবং বি সেটটা হচ্ছে বড় সেট, এ সেটটা হচ্ছে ছোট সেট, এ এর সবগুলা কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে। এবং বি এর মধ্যে এমন কিছু আছে যেটা কার মধ্যে নাই? এ এর মধ্যে নাই। বি অনেক বড় একটা সেট, এটাকে ভাঙলে আমি অনেক কিছু পাবো। এর মধ্যে কিছু সংখ্যক উপাদান নিয়ে আমরা এ সেটটা যদি তৈরি করতে পারি, তাহলে এ সেটটাকে আমরা বলবো বি সেটের প্রকৃত উপসেট। ধরো আমরা লিখলাম এ, এটা লিখলাম, এটার মানে বোঝাইতেছে যে এ হলো বি এর প্রকৃত উপসেট। এটা বোঝায় প্রকৃত উপসেট। এখন একটা সেট কখন আরেকটা সেটের প্রকৃত উপসেট হয়, এটা এমসিকিউ এর জন্য বোঝার জন্য সহজ একটা কথা বলি, মনে রাখার জন্য। যেটা মনে রাখবা, যে এ যদি বি এর উপসেট হয়, তাহলে এ সেটটা হচ্ছে ছোট সেট, এ হচ্ছে ছোট সেট আর বি হচ্ছে বড় সেট, এবং এ এর সবগুলা সদস্য বি এর মধ্যে আছে। এ সেটটা ছোট, বি সেটটা বড়, এ এর সবগুলো উপাদান কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে। যদি এরকম হয়, তাহলে আমরা এ কে বলবো বি এর প্রকৃত উপসেট। তো এই দুইটা কথার মাধ্যমে, দুইটা কথা কি কি? যে যদি একটা সেট এ যদি বি এর উপসেট হয়, তাহলে এ হচ্ছে ছোট সেট, বি হচ্ছে বড় সেট, এবং এ সেটের সবগুলা সদস্য কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে। এই কনসেপ্টের মাধ্যমে আমরা এই প্রশ্নটা সলভ। যদি এটাকে একটু ভাঙি, এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বড় সেট হচ্ছে বাস্তব সংখ্যার সেট। সবচেয়ে বড় কি? বাস্তব সংখ্যা। আমরা যদি বাস্তব সংখ্যাকে ভাঙি, বাস্তব সংখ্যাকে আমরা ভাঙলে পাবো মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যাকে যদি আমি আবার ভাঙি, তাহলে পাবো পূর্ণ সংখ্যার যে সেট। পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাঙি, তাহলে পাবো স্বাভাবিক সংখ্যার সেট। সুতরাং এখানে ওই বড় এবং ছোট কনসেপ্টের মাধ্যমে আমরা কে কার প্রকৃত উপসেট এটা বের করতে পারবো। কিভাবে? খেয়াল করো, যে এন এবং জেড এই দুইটার মধ্যে এন হচ্ছে ছোট সেট, জেড হচ্ছে বড় সেট, এবং এন এর সবগুলো উপাদান কার মধ্যে আছে? জেড এর মধ্যে আছে। এন এর সবগুলাই কিন্তু জেড এর মধ্যে আছে এবং জেড কিন্তু বড়। তার মানে এন হচ্ছে কারো প্রকৃত উপসেট, এন হলো জেড এর প্রকৃত উপসেট। এখন আবার খেয়াল করেন, এন জেড এর উপসেট শেষ। এখন আবার যদি খেয়াল করো, জেড এর প্রত্যেকটা উপাদান কার ভিতরে আছে? কিউ সেট, মানে মূলদ সংখ্যার সেটের ভিতরে আছে। জেড হচ্ছে একটা ছোট সেট, জেড হচ্ছে ছোট সেট, আর কিউ হচ্ছে বড় সেট, এবং এই জেড এর প্রত্যেকটা সদস্য কার মধ্যে আছে? এই বড় সেট কিউ এর মধ্যে আছে।
সুতরাং জেড যেহেতু ছোট এবং তার প্রত্যেকটা সদস্য যেহেতু কিউ এর মধ্যে আছে, সুতরাং জেড হচ্ছে আবার কার উপসেট? জেড হচ্ছে আবার কিউ এর উপসেট, প্রকৃত উপসেট। শুধু উপসেট না, প্রকৃত উপসেট। এখন আবার খেয়াল করো, আবার এই যে কিউকে আমরা ভাঙলাম, যখন কিউ এবং বাস্তব সংখ্যার মধ্যে আমরা প্রকৃত উপসেট চিন্তা করতেছি, তখন কিউ হচ্ছে একটা ছোট সেট এবং আর হচ্ছে একটা বড় সেট, এবং এই কিউ এর প্রত্যেকটা সদস্য কার ভিতরে আছে? আর এর মধ্যে আছে। কিউ হচ্ছে ছোট সেট, আর হচ্ছে বড় সেট। কিউ এর প্রত্যেকটা সদস্য আর এর ভিতরে আছে, সুতরাং কিউ হচ্ছে কার প্রকৃত উপসেট? এই কিউ হচ্ছে আর এর প্রকৃত উপসেট। সুতরাং এটাই হচ্ছে এই চারটা সংখ্যার সেটের প্রকৃত উপসেটের ক্রম বা সিকোয়েন্স। কি বলতে পারতেছি? এন হচ্ছে জেড এর প্রকৃত উপসেট, এন হচ্ছে, এখানে আমরা বলতে পারতেছি, খেয়াল করো, এখানে এন হচ্ছে জেড এর প্রকৃত উপসেট, জেড হচ্ছে মূলদ সংখ্যা বা কিউ এর প্রকৃত উপসেট, আবার কিউ হচ্ছে বাস্তব সংখ্যা আর এর প্রকৃত উপসেট। সুতরাং অ্যান্সার কোনটা? এন হচ্ছে কিউ এর উপসেট, প্রকৃত উপসেট, জেড হচ্ছে মূলদ সংখ্যার প্রকৃত উপসেট, এবং মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার প্রকৃত উপসেট। সুতরাং আমাদের এখানে এই চারটা অপশনের মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা, তো সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তো আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। হ্যাঁ, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বোর্ড যদি চায় যে প্রশ্ন কঠিন করব, তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? কিউ হচ্ছে একটা মূলদ সংখ্যার সেট। এটা আমরা জানি যে কিউ দ্বারা মূলদ সংখ্যার সেট প্রকাশ করে। তাহলে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে দেওয়া আছে ক নম্বর অপশনে কি দেওয়া আছে? ক নম্বর অপশন দেওয়া আছে যে কিউ সমান কিউসি। ক নম্বর অপশন কি দেওয়া আছে? কিউ সমান কিউসি। আচ্ছা, কিউ কি? কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। আমরা কি জানি যে কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। আচ্ছা, কিউসি কি? এই কিউসি আবার কি? যখন কোন একটা সেটের উপরে সি থাকে, ওটা মানে হচ্ছে কিউসি, মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ কিউ বা কমপ্লিমেন্ট অফ কিউ সেট, বা কিউ এর কি সেট? কিউ এর পূরক সেট। কিউ এর পূরক সেট। কিউসি মানে হচ্ছে কি? কিউসি মানে হচ্ছে কিউ এর পূরক সেট। আর কিউসি এটার বাংলা মানে, এটা মানে হচ্ছে সার্বিক সেট। কোনো কিছুর, আশা করি সবার জানা আছে যে কোনো কিছুর সি মানে, ধরেন কিউসি, এটার মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা মাইনাস। সুতরাং কিউসি মানে ইউনিভার্সাল সেট মাইনাস কিউ। তো যখন আমরা সংখ্যার সেটগুলা নিয়ে আলোচনা করব, সংখ্যার সেটগুলা নিয়ে আমরা যখন আলোচনা করব, ওইখানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট সাধারণত সার্বিক সেট হিসাবে কাজ করবে। সার্বিক সেট হিসাবে কে কাজ করবে? সার্বিক সেট হিসাবে কাজ করবে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। এখন নর্মালি একটু চিন্তা করো যে কিউ যদি মূলদ সংখ্যার সেট হয়, কিউ ধরলাম মূলদ সংখ্যার সেট, তাহলে কিউসি কত? কিউসি মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস কিউ। কোনো কিছুর সি মানে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করা। এখন যখন সংখ্যার সেট নিয়ে আমরা আলোচনা করব, সেখানে ইউনিভার্সাল সেট হিসেবে বাস্তব সংখ্যার সেট কাজ করবে মাইনাস কিউ। তো ইউনিভার্সাল সেট হচ্ছে রিয়েল নাম্বার। এখন বাস্তব সংখ্যাকে প্রথমেই আমরা যখন ভাগ করি, বাস্তব সংখ্যাকে যখন তোমরা প্রথমেই ভাগ করবা, এখানে বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করলে প্রথমে যেটা পাই, প্রথমে পাই মূলদ সংখ্যা বা কিউ, এবং আর কি পাই? অমূলদ সংখ্যা বা কিউ সি। তো যদি তুমি বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যাগুলা বাদ দিয়ে দেও, এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো আমি যদি বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যাগুলা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি অমূলদ সংখ্যা পাবো। কি সংখ্যা পাবো? তাহলে কিন্তু আমি অমূলদ সংখ্যা পাবো। তার মানে কিউসি কি? কিউসি মানে হচ্ছে, সুতরাং আমরা বলতে পারতেছি যে কিউসি হচ্ছে অমূলদ সংখ্যা। কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, আর কিউসি মানে কি? কিউসি মানে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যাগুলা বাদ। কারণ বাস্তব সংখ্যা থেকে আমি যদি মূলদ সংখ্যাগুলা বাদ দিই, তাহলে আমি অমূলদ সংখ্যা পাবো। সুতরাং কি বললাম? যে কিউ হচ্ছে মূলদ আর কিউসি হচ্ছে অমূলদ। এখন
এক নাম্বার অপশন, প্রথম অপশন আমাদেরকে কি বলতেছে? প্রথম অপশন আমাদেরকে বলতেছে যে কিউ সমান কিউসি। এটা কি কখনো হওয়া সম্ভব? কিউ হচ্ছে মূলদ সংখ্যা আর কিউসি হচ্ছে অমূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কখনোই সমান হওয়া সম্ভব না, সুতরাং এক নম্বর অপশন সঠিক না। দুই নাম্বারটা চেক করি, খেয়াল করেন। খ নম্বর অপশন আমাদের কি দেওয়া আছে? খ নম্বর অপশন দেওয়া আছে কিউ ইন্টারসেকশন কিউসি, এটা দেওয়া আছে। কিউ কি সংখ্যা? এই যে কিউ এখানে পাইলাম মূলদ সংখ্যা, তাহলে কিউ হচ্ছে মূলদ, কিউ হচ্ছে মূলদ। ইন্টারসেকশন কিউসি কি? কিউসি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কিন্তু কমন, যে কোনো কিছু যদি আমরা কমন থাকে ওইটাই কিন্তু ইন্টারসেকশনের মাধ্যমে আসবে, ইন্টারসেকশনের মাধ্যমে আসবে, কমন সেটের মাধ্যমে আসবে। এখন এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, এটা হচ্ছে অমূলদ সংখ্যার সেট, মাঝখানে কি ইন্টারসেকশন মানে কি কমন। এখন মূলদ এবং অমূলদ এদের মধ্যে কি কোনো কিছু কমন আছে? এদের মধ্যে কিন্তু কোনো কিছুই কমন নাই। কোনো কিছু কমন নাই মানে এটা কি সেট? এটা কিন্তু একটা ফাঁকা সেট। সুতরাং মূলদ সংখ্যা এবং কিউ ইন্টারসেকশন কিউসি, এটার অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। সুতরাং কিন্তু এখানে কি দেওয়া আছে যে কিউ আর কিউ এর কিউসি এর যদি আমি ইন্টারসেকশন নেই সেটা কি রিয়েল নাম্বার, এটা কি রিয়েল নাম্বার? ওইটা কিন্তু একটা ফাঁকা সেট, ওইখানে কোনো সদস্যই নেই, কারণ অপশন 2 ঠিক নাই। আচ্ছা, গ নাম্বার অপশন দেওয়া আছে কিউ ইউনিয়ন কিউসি, এটা দেওয়া আছে। আচ্ছা, কিউ কি? কিউ হচ্ছে মূলদ, ইউনিয়ন কিউসি কি? কিউসি মানে অমূলদ। আশা করি সবার জানা আছে এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে হচ্ছে সংযোগ সেট। দুইটা সেটকে আমরা সংযোগ করব, এই সেট এবং এই সেট, দুইটা সেটের যা কিছু আছে সব কিছু উপাদান আমরা নিয়ে নেব। এখন মূলদ আর অমূলদ সবগুলাকে যদি আমি সংযোগ করি তাহলে অবশ্যই আমি কি পাবো? একটা বাস্তব সংখ্যার সেট পাবো, রিয়েল নাম্বারের সেট পাবো। সুতরাং যদি মূলদ সংখ্যার সেট আর অমূলদ সংখ্যার সেটকে আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো? বাস্তব সংখ্যার সেট বার পাবো। সুতরাং কিউ ইউনিয়ন কিউসি, এটাকে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। কিউ ইউনিয়ন কিউসি সমাধান। সুতরাং অপশন 3 নাম্বার অপশন ঠিক আছে। সুতরাং যেহেতু 3 নাম্বার ঠিক আছে, তার মানে 4 নাম্বারটা অবশ্যই বল। আচ্ছা, তো আমরা 4 নাম্বারটাও চেক করি, আমরা 4 নাম্বারটাও চেক করি। খেয়াল করেন, খেয়াল করো, এখানে কি দেওয়া আছে যে কিউ ইন্টু কিউসি, কিউ ইন্টু কিউসি এটা দেওয়া আছে। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট আর কিউসি হচ্ছে অমূলদ সংখ্যার সেট। দুইটা সেটকে যখন আমি গুণ করব ওইখানে কিন্তু একটা ক্রমজোড় সেট আসবে, এখানে কিন্তু একটা ক্রমজোড় সেট আসবে, এটা কিন্তু একটা ক্রমজোড় সেট আসবে, ক্রমজোড় সেট। ওখানে কিন্তু সরাসরি বাস্তব সংখ্যার সেট আসবে না, সুতরাং এই অপশন আমাদের ঠিক না। আচ্ছা, সুতরাং আমরা পরবর্তী এমসিকিউ এ যাই। আচ্ছা, এখানে খেয়াল করো, খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে খেয়াল করো, আরেকটা সুন্দর একটা প্রশ্ন, চ্যাপ্টার 2 এর একটা প্রশ্ন। এখানে কি দেওয়া আছে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস, এটা দেওয়া আছে বলছে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মান হচ্ছে 0। সুতরাং আমাদের কি দেওয়া আছে খেয়াল করো, আমরা লিখি যে এফ অফ এক্স সমান 0, এফ অফ এক্স সমান 0। এখন এক্স এর কোন মানগুলোর জন্য এই এফ অফ এক্সটা 0 হবে ওইটাই আমরা বের করব। এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, আর এই পাশে হচ্ছে 0। এখন এক্স এর কোন মানের জন্য এই সম্পূর্ণ মানটা 0 হয় ওইটাই আমরা বের করব। তো এটা বের করার জন্য এটা দুইভাবে করা যাইতে পারে, অনেকে এটা মিডল ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করতে পারো। তো আমরা যে কাজটা করব, এটাকে সমাধান করার জন্য আমরা একটা সূত্রের সাথে এটাকে তুলনা করব। খেয়াল করো, একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্র। সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্র কি? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, একটু খেয়াল করো, এখানে যাদের যোগফল আছে এই জায়গার মধ্যে তাদের গুণফল। এখানে কার যোগফল? এ আর বি এর যোগফল, এখানে হচ্ছে এ আর বি এর গুণফল। তো যদি এখানে ওদের যোগফল থাকে এবং এখানে তাদের গুণফল থাকে, আমরা এদেরকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর মাধ্যমে লিখতে পারবো। তো খেয়াল করো, আমরা একই ফরম্যাট কিন্তু এখানে আছে, এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, এখানেও আছে এক্স, এখানে আছে দুইটা সংখ্যার যোগফল। সংখ্যা দুইটা কত? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে 1/a। এই দুইটা সংখ্যার যোগফল আছে। এখন আমি যদি এই সূত্রের সাথে এটাকে তুলনা করতে চাই, তাহলে এখানে যাদের যোগফল থাকবে এই জায়গার মধ্যে
এই জায়গার মধ্যে তাদের গুণফল থাকা লাগবে। দেখো এখানে তাদের যোগফল ছিল, এখানে তাদের গুণফল। তো আমরা যদি এইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারবো। আচ্ছা খেয়াল করো, আমি এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস এখানে এ প্লাস 1/a, এখানে যাদের যোগফল ইন্টু এক্স। এখন এখানে যাদের যোগফল, এখানে তাদের গুণফল থাকা লাগবে। যদি থাকে আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো এই দুটোর গুণফলটা একটু লিখি, সূত্র বানানোর জন্য এদেরকে গুণ করি, ইকুয়াল 0। দেখো তো আমরা অতিরিক্ত কিছু লিখছি কিনা। এখানে ছিল কত, আগে ছিল 1, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই। আগে ছিল কত 1, এখন আমি লিখছি কত a ইন্টু 1/a। আমি যদি এই দুটাকে গুণ করি, a আর 1/a কে যদি আমি গুণ করি তাহলে কত আসতেছে 1, কিন্তু a ইন্টু 1/a। দুটাকে যদি আমি গুণ করি তাহলে কাটাকাটি a আর a কাটা থাকতেছে কিন্তু 1। সুতরাং আমি এই 1 এর জায়গায় a আর 1/a এর গুণফল কিন্তু আমি লিখতে পারি। লিখার কারণে এ আর এ কাটা যায়, 1 কিন্তু থাকতেছে, আমি কিন্তু অতিরিক্ত কিছু লিখি নাই। আর এটা লিখার কারণে কেন লিখছি, লিখার কারণে দেখেন সূত্র পড়তেছে এখানে যাদের যোগফল ছিল এখানে তাদের গুণফল। সুতরাং এটা কার সূত্র? সূত্রটা হচ্ছে x মাইনাস a ইন্টু x মাইনাস বি, মানে x মাইনাস 1/a এর সূত্র। সূত্র কি? x মাইনাস a ইন্টু x মাইনাস বি। আর এই পাশে কত? 0। এখন এটা একটা রাশি, এটা আর একটা রাশি, দুইটা রাশির গুণফল 0। দুইটা রাশির গুণফল কিভাবে 0 হয়? হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। সুতরাং এখন আমরা লিখবো হয় x মাইনাস a সমান 0 অথবা x মাইনাস 1/a সমান 0। সুতরাং x এর মান কত আসতেছে? x এর মান এখান থেকে আসতেছে a, আর এখানে x এর মান আসতেছে 1/a। সুতরাং x এর মান হচ্ছে a, 1/a। সুতরাং আমরা যদি x এর মান a এবং 1/a বসাই তাহলে a বসাইলেও 0 আসবে, আবার x এর মানটা যদি 1/a বসাই সেক্ষেত্রেও f of x এর মানটা কত আসবে? f of x এর মানটা 0 আসবে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে a, 1/a। আচ্ছা পরবর্তী এমসিকিউ এ যাই। আচ্ছা খেয়াল করো, এটাও সুন্দর একটা প্রশ্ন। এটা সরাসরি বইয়ের মধ্যে লাইনটা দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে। এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটাই কেন অ্যান্সার বলতেছে, এটা সরাসরি বইয়ের, এই লাইনটা সরাসরি বইয়ে দেওয়া আছে। আচ্ছা এখানে কি বলতেছে যে সেট সি হতে সেট বি একটি সম্পর্ক, সি সেট হতে বি একটি সম্পর্ক। ধরেন এ সেট হতে বিতে সম্পর্ক হলে আমরা লিখবো হচ্ছে এ ক্রস বি। যদি বি হতে এ সেটে সম্পর্ক, সেক্ষেত্রে আমরা লিখবো বি ক্রস এ। ধরেন আমরা লিখলাম যে এম হতে, ধরো লিখলাম এম হতে এন সেটে সম্পর্ক, তখন আমরা লিখবো এম ক্রস এন। যেহেতু সি সেট হতে বি সেট একটি সম্পর্ক, সুতরাং আমাদের এতটুকু জানা আছে যে সি ক্রস বি এখানে আসবে, সি ক্রস বি এখানে আসবে। এখন যেহেতু একটা অন্বয় তৈরি হয়েছে সি ক্রস বি, আপনি সি সেট হতে বি সেট একটা অন্বয় তৈরি করছেন এবং অন্যটা কত? অন্যটা হচ্ছে আর। এখন সি ক্রস বি উপসেট আর হবে নাকি আর উপসেট অফ সি ক্রস বি হবে, এইটাই আমরা এখন বের করব। আচ্ছা খেয়াল করো, আমি এখানে একটা ক্রম লিখে দেই এটা মনে রাখার জন্য। অন্বয় হওয়ার জন্য প্রথমে একটা ক্রমজোড় আসবে, ক্রমজোড় আসার পরে সেখান থেকে নির্দিষ্ট সম্পর্ক বজায় রেখে তারপর অন্বয় আসবে। আপনি যখন একটা অন্বয় বের করবেন, তো প্রথমে অন্বয় বের করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, একটা কার্তেশীয় গুণজ করা লাগবে, দুইটা সেটের মধ্যে গুণ করা লাগবে। গুণ করার পরে ওই গুণফল থেকে যে ক্রমজোড়গুলো আসবে, গুণফলের মাধ্যমে যে ক্রমজোড়গুলো আসবে, ওই ক্রমজোড় থেকে নির্দিষ্ট একটা সম্পর্ক, ডোমেন এবং রেঞ্জের মধ্যে নির্দিষ্ট একটা সম্পর্ক মেনে তারপর অন্বয় আসবে। সুতরাং এখানে একটা জিনিস অবশ্যই ক্লিয়ার, সাধারণত কার্তেশীয় গুণজ যে আপনি করবেন, গুণফলটা বড় একটা সেট আর অন্যটা সাধারণত ছোট একটা সেট আসবে অধিকাংশ সময়। খেয়াল করো, ধরো আমরা যদি একটা উদাহরণ দেই,
আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো এ হচ্ছে 1,2, বি হচ্ছে 2,3। এখন আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে এ সেট হতে, ধরো আমাদের প্রশ্ন বলছে যে এ সেট হতে বি সেটে y সমান x+1 সম্পর্ক মেনে অন্যটি নির্ণয় করো, অন্যয় বের করো। এটা আমাদেরকে বের করতে বলছে। তো খেয়াল করো, তো যেহেতু এ সেট হতে বি সেটে, যেহেতু এ সেট থেকে বি সেটে অন্যয় বের করতে বলছে, তার মানে প্রথমে আমাদের এ ক্রস বি করা লাগবে। এ ক্রস বি আমরা বের করি, এ আর বি, এ এর সাথে যদি বি ক্রস করি 1,2 ক্রস বি হচ্ছে 2,3। প্রথমে 1 দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ, 1,2, তারপর হচ্ছে 1,3, তারপর হচ্ছে 2,2, তারপর হচ্ছে 2,3। এটা হচ্ছে ক্রমজোড় সেট আসছে। এখন আমরা এই ক্রমজোড় থেকে আমরা অন্যটা বের করে নেব। অন্যয় কি? আপনি এই ক্রমজোড় গুলার মধ্যে তাদেরকেই অন্যয়ের ভিতরে নিতে পারবেন যারা y সমান x+1 এই সম্পর্কটা মানবে, অর্থাৎ y এর মান হচ্ছে x এর মানের চেয়ে 1 বেশি। x কি? আমরা যা সবাই জানেন, প্রথমটা হচ্ছে x আর পরেরটা হচ্ছে y। এখানে প্রথমটা সবার জানা আছে, প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে y। এখন এটা হচ্ছে ক্রমজোড় সেট। এখান থেকে কারা অন্যয়ের মধ্যে আসবে? যারা এই শর্তটাকে মানবে, অর্থাৎ যে ক্রমজোড়ের মধ্যে y এর মানটা x এর চেয়ে কত বেশি? 1 বেশি। খেয়াল করো, এখানে x এর মান হচ্ছে 1, y এর মান কিন্তু 2, y এর মানটা কিন্তু x এর চেয়ে 1 বেশি। তার মানে অন্যয়ের বা r এর মধ্যে এই 1,2 কিন্তু আসবে। 1,2 এ হচ্ছে অন্যয়ের একটা সদস্য। 1,3 এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখানে y এর মানটা কিন্তু x এর চেয়ে 2 বেশি, কিন্তু আমাদের শর্ত কি দেওয়া ছিল? শর্ত দেওয়া ছিল যে y এর মানটা x এর চেয়ে 1 বেশি। সুতরাং এটা কিন্তু মানতেছে না, সুতরাং এটা অন্যয়ের মধ্যে আসবে না। এখানে খেয়াল করো, x এর মান ও y এর মান সমান, এটাও অন্যয়ের ভিতরে আসবে না। এখানেও কিন্তু y এর মান, এটা x, এটা হচ্ছে y, তো এখানেও কিন্তু y এর মানটা x এর চেয়ে 1 বেশি, সুতরাং এটা কিন্তু আমাদের অন্যয়ের মধ্যে আসবে। সুতরাং আমরা রিলেশন কত পাইছি? অন্যয় পাইছি 1,2 আর একটা ক্রমজোড় হচ্ছে 2,3। খেয়াল করো, এই এ কিন্তু এ ক্রস বি, এটা কিন্তু বিশাল বড় একটা সেট, এটা বিশাল বড় একটা সেট। আর আর ছোট একটা সেট। আর এর প্রত্যেকটা সদস্য কার মধ্যে আছে? এ ক্রস বি এর মধ্যে আছে। কিন্তু এ ক্রস বি এর সবগুলা কি আর এর মধ্যে আছে? সবগুলা কিন্তু আর এর মধ্যে নাই। আমরা এ সেট হতে বি সেটে অন্যয় বের করব। কোন সম্পর্ক মেনে? এই সম্পর্ক মেনে। প্রথমে আমরা এ ক্রস বি বের করছি, ওইখান থেকে যারা এই শর্তগুলা মানবে তাদেরকে আমরা অন্যয়ের ভিতরে নিতে পারবো। সুতরাং আমরা এখানে যেটা বলতে পারতেছি যে আর এর উপাদানগুলা কিন্তু এ ক্রস বি এর মধ্যে আছে, কিন্তু এ ক্রস বি এর সবগুলা কিন্তু কার মধ্যে নাই? আর এর মধ্যে নাই। সুতরাং আমরা এখানে বলতে পারতেছি যে আর হচ্ছে কার উপসেট? এই এ ক্রস বি বা এ আর বি এর কার্তেসীয় যে গুণজ তার উপসেট। সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি আর হচ্ছে কার উপসেট? আর হচ্ছে এ ক্রস বি এর উপসেট। যেহেতু এখানে সি হতে সেট বি তে একটি সম্পর্ক তৈরি করছে, তার মানে অবশ্যই এই সম্পর্ক আসার জন্য প্রথমে আমার একটা কার্তেসীয় গুণজ সি ক্রস বি থাকা লাগবে। এখন সম্পর্কটা তৈরি হয়েছে কি? আমরা একটা আর সম্পর্ক তৈরি করছি, রিলেশন তৈরি করছি। এখন কে কার উপসেট? অন্যয় আসার জন্য সি ক্রস বি লাগবে, এটা একটা সেট। আর ওই সেট থেকে আমরা কাকে বেছে নিব? ওই সেট থেকে আমরা যারা ওই নির্দিষ্ট যে শর্তটা দেওয়া থাকবে, যারা ওই শর্তটা মানবে, তাদেরকে আমরা অন্যয়ের ভিতরে নিব। সুতরাং আর কিন্তু একটা ছোট সেট, আর ওই আর হচ্ছে, আর এর উপাদানগুলো কার মধ্যে আছে? সি ক্রস বি এর মধ্যে আছে। সুতরাং আর হচ্ছে কার উপসেট? সি ক্রস বি এর উপসেট। সুতরাং সম্পর্কটা হচ্ছে আর, আমরা এখানে যেটা লিখতে পারবো, সুতরাং সম্পর্ক হচ্ছে আর বা রিলেশন কার উপসেট? এ ক্রস বি এর উপসেট। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে আর উপসেট অফ সি ক্রস বি। এটা বইয়ের মধ্যে লাইনটা দেওয়া আছে, তো আপনারা এটা মুখস্থ রাখতে পারেন, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউ এ আসি। এখানে দেওয়া আছে কি? a কিউব মাইনাস 1/8 এর কি দেওয়া আছে? এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, বড় একটা প্রশ্ন। নর্মালি এই টাইপের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আসে,
তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি a কিউব মাইনাস 1/8। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, যে আমরা কতগুলা রাশির বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করব। a কিউব মাইনাস হচ্ছে a কিউবকে a কিউবের মতো রাখলাম, 1/8 কে লেখা যায় 1/2 হোল কিউব। 2 কে কিউব করলে 8, আর 1 কে যদি কিউব করেন তাহলে কিন্তু 1 এখন a কিউব মাইনাস b কিউব। দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে দুইটা, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের একটা আছে অনুসিদ্ধান্ত আর একটা আছে সূত্র। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। উপরেরটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, আর এটা হচ্ছে সূত্র। এখন উৎপাদকে বিশ্লেষণের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব? দেখো, উৎপাদকে বিশ্লেষণ যখন আমরা করি তখন চেষ্টা করি কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করার জন্য। আমি যখন উপরে সূত্রটা লিখতেছি, আমি যখন অনুসিদ্ধান্ত যখন লিখতেছি, যখন এটা লিখতেছি, তখন কিন্তু কতগুলো রাশির গুণফল আসতেছে না, এখানে একটা রাশি এখানে একটা রাশি, যোগফল আসতেছে। কিন্তু আমি যদি নিচের সূত্রটা ব্যবহার করি, অনুসিদ্ধান্ত ব্যবহার না করে যদি সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা রাশি এখানে আর একটা রাশি, দুইটা রাশির গুণফল আসতেছে। তো উৎপাদকে বিশ্লেষণে আমরা ওই কাজটাই করি, একটা রাশিকে কতগুলো রাশির কি আকারে প্রকাশ করি, গুণফল আকারে প্রকাশ করি। সুতরাং a কিউব মাইনাস b কিউবের আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় অবশ্যই আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করি। খেয়াল করো, a কিউব মাইনাস, এটা হচ্ছে a, এটা পুরোটা হচ্ছে b, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a আর 1/2 এর গুণফল a ইন্টু 1/2 প্লাস b স্কোয়ার, মানে 1/2 হোল স্কোয়ার। কত আসতেছে খেয়াল করো, আসতেছে হচ্ছে প্রথমে যা আছে তাই, a মাইনাস হাফ, ভিতরে কত a স্কোয়ার প্লাস এখানে আসতেছে a ইন্টু 1, a নিচে হচ্ছে 2, তাহলে a/2 প্লাস 1/2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাই 1/4। অপশন কি আছে? আচ্ছা খেয়াল করো, বাইরে কত আছে, a মাইনাস হাফ। আচ্ছা, আমি যদি এখানে আমি লসাগু নেই, এখানে আমার লসাগু কত আসবে, লসাগু আসবে 2 লসাগু নিলে 2 ইন্টু a 2a মাইনাস 1। এখানে যদি আমি লসাগু নেই, 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, সুতরাং লসাগু হচ্ছে 4। তারপর এখানে 4 ইন্টু a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 2 দ্বারা ভাগ করলে 2 ইন্টু a 2a প্লাস 4 দ্বারা ভাগ করলে 1 ইন্টু 1 হচ্ছে 1। এটা আসছে। এটাকে আমি লিখতে পারি 1/2 ইন্টু 2a মাইনাস 1 ইন্টু মাঝখানে গুণ, এখানে আমি লিখতে পারি 1/4 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা আমি লিখতে পারি। এখন এই 1/4 আর 1/2, এই 2 এখানেও 2টা নিচে আছে, এখানে 4টা নিচে আছে, তাহলে নিচের দুইটা যদি গুণ করি 2 আর 4 গুণ হয়ে 8, 1/8 ইন্টু 2a মাইনাস 1, আর এখানে আছে কত 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1/8 কোথায় 1/8 আছে, প্রথম অপশনে 1/8 নাই, তার মানে এটা হবে না। 4 নাম্বারটার মধ্যে 1/8 নাই, এটাও অ্যান্সার না। এখানে 1/8 আছে 3 নম্বরে, এখানেও 1/8 আছে, খেয়াল করেন। আচ্ছা, তার মানে গ এবং খ দুইটা হইতে পারে। এখন এখানে আছে 2a মাইনাস 1, এখানেও 2a মাইনাস 1, তারপর আছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, 4a স্কোয়ার প্লাস, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে কিন্তু 2a স্কোয়ার আছে, কিন্তু এটা হবে কত 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউ যাই। খেয়াল করো, অধ্যায় 3.4 এর সুন্দর একটা প্রশ্ন। কি বলছে, যে একটা বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। একটি বই ধরো তুমি 35 টাকা দিয়ে কিনছো, এই মূল্যটা হচ্ছে প্রকৃত মূল্যের কত পার্সেন্ট, 70%। তো এই টাইপের প্রশ্ন অনেক স্টুডেন্টরা ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। বইয়ের মূল্য কত টাকা, 35 টাকা। এই 35 টাকাটা কার সমান, এই 35 টাকা হচ্ছে প্রকৃত মূল্যের 70%-এর সমান। আমরা কি লিখতে পারি, 35 টাকা, এই 35 টাকা বইয়ের মূল্য যে 35 টাকা, এটা কার সমান, এটা হচ্ছে প্রকৃত মূল্যের 70%-এর সমান। অর্থাৎ আমরা লিখতে পারি যে 35 টাকা সমান প্রকৃত মূল্যের 70%। এখান থেকে আমরা কার মান বের করবো, বইয়ের প্রকৃত মূল্য বের করবো। ক্যালকুলেশন করি, 35 প্রকৃত মূল্য ধরলাম, প্রকৃত মূল্য হচ্ছে x, আমরা ধরি প্রকৃত মূল্য x,
70% মানে কি 70/100। এখন আপনি যদি 70/100টাকে এই পাশে আনেন, তোমরা যদি 70/100কে এই পাশে আনো, এটা কিন্তু ভগ্নাংশটা উল্টে যাবে। 35 ইন্টু 70/100টা এই পাশে আনলে হয়ে যাবে 100/70, আর এখানে থাকবে x। সুতরাং আমরা x কত লিখতে পারতেছি? যদি এটাকে ক্যালকুলেশনে কাজ করো, x আসবে 50 টাকা। সুতরাং বইয়ের প্রকৃত মূল্য কত টাকা? বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে 50 টাকা। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউ দেখি। হ্যাঁ, খেয়াল করো, আরেকটা সেম টাইপের একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। এখানে বলতেছে যে ধরো তুমি মিষ্টি কিনছো বাজার থেকে ধরো মিষ্টি কিনছো। অনেকে আছে না মিষ্টি পছন্দ করে। ধরো তুমি মিষ্টি কিনছো, মিষ্টির উপর সরকার থেকে ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ভর্তুকি নির্ধারণ করা হয়েছে সরকার থেকে। ভ্যাটের পরিমাণ কত পার্সেন্ট? X%। X% মানে কি? X% কথাটার মানে কি? ভ্যাটের পরিমাণ X%। X% কথাটার মানে হচ্ছে 100 টাকায় X টাকা ভ্যাট দিতে হয়। 100 টাকায় কত টাকা ভ্যাট দিতে হয়? 100 টাকায় আমাকে X টাকা ভ্যাট দিতে হয়। এটা হচ্ছে X% এর মানে। এখন বলতেছে ধরো তুমি 2300 টাকার মিষ্টি কিনছো, 2300 টাকার মিষ্টি কিনছো। প্রশ্ন কি কত টাকা ভ্যাট দেওয়া লাগবে? তো আমি কি লিখতে পারতেছি যে X% ভ্যাট মানে কি 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট হচ্ছে X টাকা। 100 টাকার মিষ্টি যদি তুমি কিনো, সেখানে কত টাকা ভ্যাট দেওয়া লাগবে? X টাকা ভ্যাট দেওয়া লাগবে। তো আমি যদি 2300 টাকার মিষ্টি কিনি, তাহলে কত টাকা ভ্যাট দেওয়া লাগবে? এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। 1 টাকায় ভ্যাট X/100 টাকা। সুতরাং কত টাকা? 2300 টাকায় ভ্যাট হচ্ছে X ইন্টু 2300/100। তো এটা যদি ক্যালকুলেটরে করে, এটা আসবে হচ্ছে 23x টাকা। সুতরাং যদি ভ্যাটের পরিমাণ X% হয়, আমি 2300 টাকার যদি মিষ্টি কিনি, সেখানে 23x এত টাকা আমাকে ভ্যাট দেওয়া লাগবে। 23x অ্যান্সার হচ্ছে আমাদের 3 নম্বর। পরবর্তী এমসিকিউ আসে। এখানে দেওয়া আছে সুন্দর একটা প্রশ্ন। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 মিনিটে 132 মিটার অতিক্রম করে এবং আদি অবস্থানে ফিরে আসে 6 মিনিটে। যখন তুমি স্রোতের অনুকূলে যাইতেছো, স্রোত যেদিকে তুমি সেদিকে যাইতেছো। আবার যখন আদি অবস্থানে ফেরত আসি, যাওয়ার সময় আমি স্রোতের অনুকূলে গেছি, যখন আমি আসতেছি তখন কিন্তু স্রোতের প্রতিকূলে আসতেছি, মানে স্রোত যেদিকে যাইতেছে আমি বিপরীত দিক থেকে আসতেছি। তো আদি অবস্থানে যখন ফিরে আসে সেটা কিন্তু স্রোতের প্রতিকূলে। এটা কিন্তু স্রোতের প্রতিকূলে। তো ধরলাম এটা একটা নদী, ধরলাম নদীর, ধরো তুমি এখানে এ অবস্থানে আসো, এটা হচ্ছে বি অবস্থান। তুমি এ তে আসো, এখন এ থেকে বি তে গেছো, ধরো কত মিটার? 132 মিটার গেছো। এ হতে বি তে তুমি গেছো 132 মিটার। ধরো এদিকে স্রোত চলতেছে, স্রোতের বেগ হচ্ছে উপরের দিক, এদিকে স্রোত। তো যখন তুমি এ থেকে বিতে যাবা, স্রোত উপরের দিকে, তুমি ওইদিকে যাইতেছো। এদিকে স্রোত, তুমি ওইদিকে যাইতেছো, স্রোতের অনুকূলে যাইতেছো। তো যখন তুমি স্রোতের অনুকূলে যাইতেছো, তখন এই 132 মিটার রাস্তা অতিক্রম করার জন্য কত মিনিট সময় লাগতেছে? 4 মিনিট সময় লাগতেছে। আচ্ছা, ধরি এই কনসেপ্টটা বোঝার জন্য, আচ্ছা ধরি আমরা এখানে ধরে নেই, ধরি স্রোতের বেগ হচ্ছে ইউ আর নৌকার বেগ হচ্ছে বি। আমরা স্রোতের ব্যাগকে ইউ ধরে নিলাম, নৌকার ব্যাগকে বি ধরে নিলাম। আচ্ছা, এখানে কনসেপ্ট যেটা, যখন আমি স্রোতের প্রতিকূলে যাইতেছি, ধরো এটা নদী, তুমি যখন এদিকে স্রোত, আমি ওইদিকে, স্রোত এদিকে, আমি ওইদিকে। যখন স্রোত যেদিকে যাইতেছে, আমিও যদি ওইদিকেই আগাই, তখন কাজটা কি করে? আমি যত বেগ নিয়ে সামনে যাইতেছি, স্রোত আমাকে তার সমপরিমাণ বেগ দিয়ে ধাক্কা দিতে থাকে। তো আমার বেগ তো কাজ করেই, সাথে স্রোতের বেগও আমাকে ধাক্কায় নিয়ে যায়। তখন আমি এক্সট্রা একটা বেগ পাই। কতটুকু পাই? স্রোতের বেগ যতটুকু, ততটুকু বেগ অতিরিক্ত নিয়ে আমি সামনে আগাইতে থাকি। যখন স্রোতের অনুকূলে যাই, ধরি এটা হচ্ছে অনুকূলে, তো যখন তুমি স্রোতের অনুকূলে যাবা,
তখন কার্যকরী বেগ হবে, তোমার বেগ তো কাজ করতেছে, নৌকার বেগ তো কাজ করতেছেই, সাথে কার বেগটা যোগ হইতেছে, সাথে স্রোতের বেগটা যোগ হইতেছে। তো তখন স্রোতের অনুকূলে কার্যকরী বেগ হচ্ছে বি প্লাস ইউ, বা ওই দুইটা বেগের যোগফল। আর যখন আমি প্রতিকূলে আসতেছি, যখন আমি প্রতিকূলে বা স্রোত যেদিকে, আমি সেদিকে বিপরীত দিক থেকে আসতেছি, স্রোত যেদিকে আমি তার বিপরীত দিক থেকে আসতেছি। তো যদি প্রতিকূলে হয়, এখানে একটা কনসেপ্ট হচ্ছে, ধরো স্রোতের বেগ হচ্ছে 10, এটা হচ্ছে স্রোত, ধরো স্রোতের বেগ হচ্ছে 10 আর নৌকা হচ্ছে 5। তো স্রোতের বেগটা বেশি, নৌকার বেগ কিন্তু কম। যদি এরকম হয় যে আমি চাইতেছি স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য, কিন্তু আমার বেগ যদি স্রোতের বেগের চেয়ে কম হয়, আমি কিন্তু কখনোই সামনে আগাইতে পারবো না। তো প্রতিকূলে যাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে অবশ্যই নৌকার বেগটা কার চেয়ে বেশি হওয়া লাগবে, স্রোতের বেগের চেয়ে বেশি হওয়া লাগবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর যখন আমার স্রোতের বেগের চেয়ে বেশি হবে, সেক্ষেত্রে কোন কাজটা করবে, তখন কতটুকু বেগ কার্যকর করবে, ধরো স্রোতের বেগ বিউ হচ্ছে, ধরো স্রোত হচ্ছে 10 আর নৌকার বেগ হচ্ছে 15, নৌকা হচ্ছে 15 নিয়ে আগাইতেছি, সে বাধা দিতেছে কত, বাধা দিতেছে 10, সুতরাং সেক্ষেত্রে কার্যকরী বেগ হচ্ছে 5। আমি 5 বেগ নিয়ে সামনে আগাইতে পারবো। প্রতি মুহূর্তে সে আমার 15 বেগ থেকে 10 বেগ মাইনাস করে দিবে। সুতরাং যখন আমি স্রোতের প্রতিকূলে আগাবো, সেক্ষেত্রে আমার কার্যকর বেগ হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস বা বি মাইনাস। যখন আমি অনুকূলে যাইতেছি, কার্যকরী বেগ হচ্ছে বি প্লাস ইউ, আর প্রতিকূলে কার্যকরী বেগ হচ্ছে বি মাইনাস ইউ। যখন অনুকূলে যাব তখন কতটুকু বেগ কাজ করবে, বি প্লাস ইউ। যখন প্রতিকূলে আসবো, বিপরীত দিক থেকে আসবো, তখন কার্যকর হবে বি মাইনাস ইউ। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করি, দেওয়া আছে কি, আপনি কিন্তু এটা যদি নদী হয়, যাওয়ার সময় 132 মিটারেই গেছেন, আবার আসার সময় 132 মিটারেই কিন্তু ফেরত আসছেন। যাওয়ার সময় কম লাগছে 4 মিনিট, কেন? কারণ আমি যাইতেছি, স্রোত আমাকে ধাক্কায় নিয়ে যাইতেছি, স্রোতের বেগটাও কাজ করতেছে, স্রোতের অনুকূলে যাইতেছি, সময় কম লাগতেছে। আর যখন স্রোতের প্রতিকূলে আসতেছি, তখন কিন্তু ধাক্কা দিতেছে আমার প্রতি মুহূর্তে, সময় কিন্তু বেশি লাগতেছে, এই জন্যই 6 মিনিট সময় লাগতেছে। সুতরাং এটা বুঝতেছি যে যখন স্রোতের অনুকূলে যাব সময় লাগবে কম, যখন স্রোতের প্রতিকূলে বিপরীত দিক থেকে আসবো সময়টা একটু বেশি লাগবে। রাস্তা কিন্তু একটাই, যাওয়ার সময়ও 132 মিটার, আসার সময়ও 132। একটা সূত্র সবার জানা আছে সমবেগের ক্ষেত্রে, সূত্র হচ্ছে এস সমান বিটি। আশা করি সূত্রটা সবার জানা আছে, এস সমান বিটি। তো যখন আমি এখানে এস কত, 132 মিটার। তো যখন অনুকূলে যাইতেছে, যখন অনুকূলে যাইতেছে তখন এস সমান কত লিখবো আমরা, এস সমান লিখবো হচ্ছে, যখন অনুকূলে যাইতেছে তখন আমরা এস সমান লিখবো হচ্ছে, তখন বেগের মান হচ্ছে ইউ প্লাস বি, আর টি হচ্ছে T1। যাওয়ার সময় একটা সময় লাগবে, স্রোতের অনুকূলে যাইতেছি, দ্রুত তাড়াতাড়ি যাইতে পারবো। আর যখন আমি স্রোতের প্রতিকূলে আসতেছি, আমি কিন্তু একই রাস্তা ফেরত আসতেছি, এখানে যতটুকু দূরত্ব এখানে একই দূরত্ব। কিন্তু যখন আমি প্রতিকূলে যখন আমি যাইতেছি, তখন কার্যকরী বেগ হচ্ছে বি মাইনাস ইউ, আর সেক্ষেত্রে কিন্তু ভিন্ন একটা সময় লাগতেছে, সময়টা বেশি লাগতেছে, ধরলাম সময়টা হচ্ছে T2। আচ্ছা, খেয়াল করো তো, প্রথম ইকুয়েশনের মধ্যে আমরা যদি মান বসাই, এস এর মান কত, 132 মিটার, 132 সমান বি প্লাস ইউ, এটা তো আমরা জানি না, কার্যকরী বেগ হচ্ছে বি প্লাস ইউ। আর T1 কত, বি প্লাস ইউ কখন, যখন আমি স্রোতের অনুকূলে যাইতেছি, স্রোতের অনুকূলে যখন আমি যাইতেছি কত মিনিট সময় লাগতেছে, 4 মিনিট সময়। সুতরাং T1 এর মান হচ্ছে 4। এখান থেকে বি প্লাস ইউ আসবে, যেহেতু এখানে গুণ আছে, এ পাশে আসলে ভাগ, 132কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 132কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 33 এত মিটার পার মিনিট। এখানে অ্যান্সার এটা দেওয়া আছে মিটার এবং এখানে মিনিট। তারপর 2 নম্বর সমীকরণে এখানে যদি আমি এস এর মানটা বসাই, এস কিন্তু 132ই আসবে। আবার এখানে যখন বসাই, এস কিন্তু 132 ইকুয়াল বি মাইনাস ইউ, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বি মাইনাস ইউ। আর যখন প্রতিকূলে যাইতেছি, তখন কতটুকু সময় লাগতেছে ওই রাস্তা অতিক্রম করতে, 6 মিনিট সময় লাগতেছে। সুতরাং এখান থেকে বি মাইনাস ইউ আসবে, যেহেতু গুণ আছে, 132কে 6 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আসবে 22 এত মিটার
পার মিনিট। সুতরাং আমরা দুইটা সমীকরণ পাইছি, একটা হচ্ছে বি প্লাস ইউ, একটা হচ্ছে বি মাইনাস ইউ। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে চাইছে কার মান, আমাদের এখানে চাইছে যে স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ইউ দ্বারা প্রকাশ করছি। সুতরাং আমাদের ইউ এর মানটা বের করা লাগবে। যদি আমি এই দুইটা সমীকরণকে, এখানে যে দুইটা সমীকরণ আমরা পাইছি, এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা বি এর মানটা পেয়ে যাব, নৌকার বেগ পেয়ে যাব। আর যদি একটা থেকে আরেকটা মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা স্রোতের বেগ বা ইউ এর মানটা পেয়ে যাব। সুতরাং আমরা একটা থেকে আরেকটা মাইনাস করি, বি মাইনাস এটা থেকে এটাকে মাইনাস করেন, বি প্লাস ইউ, আর এটা থেকে যখন এটাকে মাইনাস করবেন এই প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি, এই মাইনাস ইউটা হয়ে যাবে প্লাস ইউ। 33 থেকে 22 কে মাইনাস করতেছেন, 33 মাইনাস 22, এই মাইনাস বি কাটা ইউ প্লাস ইউ 2u, এখানে আসতেছে 11। সুতরাং ইউ হচ্ছে 11/2, যার মান হচ্ছে 5.5, এবং এটা কত আসবে? এটা আসবে হচ্ছে মিটার পার মিনিট। সুতরাং আমরা এখানে কি বলতে পারতেছি যে ইউ বা স্রোতের বেগ হচ্ছে 5.5 মিটার পার মিনিট। সুতরাং ইউ এর মান হচ্ছে 5.5 মিটার পার